সালামু আলাইকুম। আহ, আজকে হচ্ছে স্যার সিমিউলেশনের এই ম্যাথটা করাইছে ক্লাসে 15.12। এটা হচ্ছে ওই যে সিমিউলেশনের যে বইটা স্যার দিছে ওই বইয়ের হচ্ছে পিডিএফ এর 9 নম্বর পেজে আছে। তো স্যার আর কি হচ্ছে সিমিউলেশন থেকে চারটা ম্যাথ দাগিয়ে দিছিল: 15.4, 15.10, 11, 12, এই চারটা। তো এর মধ্যে এইটাই আর কি সবচেয়ে জটিল বলে অনেকে জানাইছে। তো যাই হোক, স্যার আজকে এটা করাইছে। তো আই থিঙ্ক এটা পারলে ইনশাল্লাহ অন্যগুলো পারা যাবে। মানে মানে ম্যাথের কোয়ালিটি হচ্ছে একই রকম। ঠিক আছে, বুঝে বুঝে আর কি করতে হয়। তো আগের ম্যাথ গুলা সহজ নাকি কঠিন আমি জানি না এখনো। তো এই ম্যাথটা হচ্ছে একটু, এগুলা সহজ নাকি কঠিন এটা তেমন একটা বিষয় না, বিষয় হচ্ছে যে এগুলা একটু ধৈর্য সহকারে বুঝে বুঝে করতে হয়। তো এই কাজটা পারলে ম্যাথের মেইন যে জিনিসটা ওইটা হলো ইজি। ঠিক আছে, ম্যাথটা আর কি কোয়েশ্চেন বুঝলে ইজি। সো যদি কোয়েশ্চেনের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যে একটা বইয়ের দোকানের কথা বলছে এই কোয়েশ্চেনে। ঠিক আছে, 15.12। তো এখানে বলছে যে যে একটা বইয়ের দোকান, ওই দোকানটাতে হচ্ছে এই যে রামায়ণ বইটা বিক্রি করে। ঠিক আছে। সো লেটস আমরা ধরলাম হচ্ছে নীলক্ষেতের কোনো একটা বই যেখান থেকে আমরা হইতেছে বইটই কিনি। তো বই অনেক সময় থাকে না, তারপর ওদেরকে বললে বা অর্ডার দিলে ওরা বই হচ্ছে আনায় দেয়। ঠিক আছে, এরকমই তো ঘটনা ঘটে। তো এই দোকানটা হচ্ছে সেরকম, ওরা একটা বই বিক্রি করে। তো এখন বলছে ডিমান্ড ইজ প্রবাবিলিস্টিক অ্যান্ড দ্য রিপ্লেনিশমেন্ট অফ স্টক টেক্স 2 days. দ্যাট ইজ ইফ অ্যান অর্ডার ইজ প্লেসড অন March 1, ইট উইল বি ডেলিভার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অন March 3। মানে সোজা কথা হচ্ছে যে বলছে যে ওদের যে বইগুলো তো একটা সার্টেন ডিমান্ড অনুযায়ী স্টক করতে হয়। তো সেই ডিমান্ডটা কে বলছে, তারা হলো প্রবাবিলিস্টিক। প্রবাবিলিস্টিক কি, এই যে এইখানে এইখানে দেখেন কিছু প্রবাবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, ডিমান্ডের সাপেক্ষে প্রবাবিলিটি দেওয়া আছে যে যখন ফরসে একটা বইয়ের ডিমান্ড থাকে সেটা হওয়ার প্রবাবিলিটি কত, যখন কোনো বইয়েরই ডিমান্ড থাকে না বা একটা বইয়ের কোনো ডিমান্ড থাকে না তখন প্রবাবিলিটি কত। এরকম করে করে 4 পর্যন্ত গেছে, ফাইন। তো আরেকটা কথা বলছে যে হচ্ছে রিপ্লেনিশমেন্ট অফ স্টক টেক্স 2 days। রিপ্লেনিশমেন্ট মানে হচ্ছে ধরেন ওই যে যেটা বললাম, যে আমরা অনেক সময় নীলক্ষেতে বই কিনতে যাই একটা দোকানে। তো ওই দোকানে ওই বইটা থাকে না, দেন আমরা হইলে অর্ডার দেই করছে 30 পিস, 30 কপি অর্ডার দিই। দেন ওরা হচ্ছে এই যে কয়েকদিন পর আইনা দেয়। তো এই দোকানের অবস্থা হচ্ছে সেরকম যে ধরেন একটা বই ওদের দোকানে স্টক আউট হয়েছে, এরপর আবারও স্টকে আসতে টাইম লাগে হচ্ছে 2 দিন। মানে স্টক আউট হওয়ার পরে ওরা কি করে অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পরে ওই বই ওদের দোকানে আসতে সময় লাগে হচ্ছে 2 দিন। এবং এই 2 দিনের হিসাবটা কি, ধরেন আমি আজকে, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে ধরেন নভেম্বরের 7 তারিখ। তো আমি আজকে অর্ডার দিলাম, ধরেন বিকালের দিকে অর্ডার দিলাম। সো আজকের দিন তো বাদ, আজকের দিনে আর কোনো শিপিং হবে না। সো কালকে, পরশু, এই 2টা দিন পরে গিয়ে আমি বইটা পাবো। মানে কথার কথা, আজকে আমি 7 তারিখে অর্ডার দিলাম, আজকে ওরা শিপিং করবে না। তো কালকে পরশু লাগায় শিপিং করে ডেলিভারি করে ধরেন পরশু দিন একদম অনেক রাত্রের বেলা আমার দোকানের এদিকে আসবে বইটা। সো আমি ওই দিন এই জিনিসটাকে চাইলেও আমার দোকানের অ্যাকাউন্টে এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ আমার ধরেন আজকে একটা বই অর্ডার দিলে এটা কালকে পরশু তারপরের দিন গিয়ে, অর্থাৎ 2 দিন বাদ দিয়ে তৃতীয় দিনের দিন গিয়ে আমার এই দোকানের অ্যাকাউন্টিং এ ওটা এন্ট্রি করা লাগবে। ঠিক আছে, তাহলে 7 তারিখে একটা বই অর্ডার দিলে 8, 9, 2 দিন বাদ, তাহলে 10 তারিখের হিসাবে আমি ওই বইটা উঠাবো যে আমার এখানে স্টকে আসছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা কাজে লাগাই আমাদের সিমুলেশনটা করতে হবে। তো এখানে একটা কথা বলছে যে আহ তো মোটামুটি এই পর্যন্ত গেল। এরপরে এখানে একটা কথা বলছে যে হচ্ছে এই যে স্টোরের এই দোকানে 2 ধরনের খরচ আছে। ঠিক আছে, যখন একটা অর্ডার দেওয়া হয় তখন পার অর্ডারে আমার 10 টাকা করে করে দিতে হয়। ঠিক আছে, পার অর্ডারের খরচ হলো 10 টাকা। আর বই যে আমি আইনা স্টক করি, ওই স্টকের জন্য প্রতি বই হিসাবে আমার 5 টাকা করে দিতে হয়। তাহলে আমার প্রত্যেকবার অর্ডার যখন দেই তখন হচ্ছে 10 টাকা দিতে হয়। আর প্রত্যেকটা বই স্টোর করার ক্ষেত্রে আমার দিতে হয় হচ্ছে 0.05 টাকা। এগুলো আমরা পরে দেখবো, আপাতত এগুলা এই ইনফরমেশন আপাতত লাগতেছে না। ঠিক আছে, এখন মোটামুটি এই ছিল ইনফরমেশন। সো ম্যানেজারের, এই দোকানের ম্যানেজারের সামনে দুইটা অপশন আছে: হয় সে এট এ টাইম 5টা বই অর্ডার দিবে, অথবা এট এ টাইম সে 8টা বই অর্ডার দিবে। এখন তার জন্য কোনটা লাভজনক সেটা আমাকে সিমুলেশন করে বের করতে হবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এইখানে আমাকে যখন দুইটা অপশন দিয়ে দিছে, দুইটা অপশন আসলে দুইটা কন্ডিশনের উপরে আর কি বেস করে হবে। এটা কিভাবে, যদি ইনভেন্টরি এট দ্য বিগিনিং, অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি এবং ধরেন কোনো একটা দিনের বিগিনিং ইনভেন্টরি আর সাথে ওই দিনে যতগুলা অর্ডার ওই দোকানদার প্লেস করতেছে,
ঠিক আছে, এই জন্য বলছে দেখেন অর্ডারস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে আমি অলরেডি অর্ডার দিছি, কিন্তু এটা আমার এখনো দোকানে এসে পৌঁছায় নাই, শিপমেন্ট পজিশনে আছে। ঠিক আছে, এই পজিশনে যে অর্ডার গুলো আছে ওইগুলাকে আমরা বলতেছি হচ্ছে অর্ডারস আউটস্ট্যান্ডিং। সো আউটস্ট্যান্ডিং অর্ডার প্লাস ওই দিনের বিগিনিং যে ইনভেন্টরিটা থাকবে, এই দুইটার সামেশন যদি 8-এর চাইতে কম হয়, এই যে লেস দ্যান 8 বুকস, অর্থাৎ 8-এর চাইতে যদি কম হয়, তাহলে দোকানদার 5টা বই অর্ডার দিবে। অথবা সেম কন্ডিশন, যে বিগিনিং ইনভেন্টরি প্লাস ওই দিনের, মানে কোনো একটা দিনের বিগিনিং ইনভেন্টরি প্লাস ওই দিনের যতগুলা অর্ডার আউটস্ট্যান্ডিং আছে, অর্থাৎ অর্ডার আমি দিছি কিন্তু অর্ডার এখনো এসে পৌঁছায় নাই, এই অবস্থায় যতগুলা বই আছে এবং আমার স্টকে বিগিনিং ইনভেন্টরি হিসাবে যতগুলা বই আছে, এই দুইটার সামেশন যদি 8-এর চাইতে কম হয়, সেক্ষেত্রে আমি এট এ টাইম 8টা বই অর্ডার দিব। তো দোকানদারকে এই দুই অপশনের মধ্যে যেই অপশনটা কস্ট ফ্রেন্ডলি, অর্থাৎ যেটার কস্ট কম হয়, ওই অপশনটা তাকে চয়েস করতে হবে। তো এটা আমাদেরকে চয়েস করার দায়িত্ব দিছে যে ম্যানেজারের জন্য কোনটা ভালো হয়। তো আমরা এটারে করব হচ্ছে সিমুলেশন করে। সিমুলেশন কি জিনিস? তো এই সিমুলেশনের নাম হচ্ছে মন্টি কার্লো সিমুলেশন। কি নাম? মন্টি কার্লো সিমুলেশন। ঠিক আছে। এটা সম্ভবত যেই ম্যাথমেটিশিয়ান আবিষ্কার করছে তার নাম অনুসারে হয়তো বা দিছে, বাট মন্টে কার্লো তো সম্ভবত একটা সিটির নাম, হোয়াটএভার। তো এই মন্টে কার্লো সিমুলেশনটার 10 সাইকেল, মানে 10টা সিমুলেশন বা 10টা স্যাম্পল সিমুলেশনের জন্য আমাকে ডেটা দেওয়া আছে। ওইটা দিয়ে আমাকে সিমুলেশন করতে হবে। এই যে এইগুলা হচ্ছে সেই ডেটাই দেখেন। বলছে যে দ্য 2 ডিজিট র্যান্ডম নাম্বারস আর গিভেন বিলো। অর্থাৎ দেখেন প্রত্যেকটা, এই যে 10টা সিমুলেশনের যে 10টা নাম্বার দিছে, এদের প্রত্যেকটা ডিজিট হচ্ছে 10, সরি ডিজিট হচ্ছে 2, যে 89, অর্থাৎ দুই দুই অঙ্কের সংখ্যা আর কি। এরকম 10টা করে সংখ্যা দিছে। তো আমাকে এই 10টা করে সংখ্যা নিয়ে ইয়া করতে হবে, কি বলে, সিমুলেশন করতে হবে। তো সলিউশন দেওয়া আছে, তো স্যারেও সলিউশন দেখাইছে। এই যে সলিউশন হচ্ছে কি জানি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যেটা আছে, কি জানি হেল্প ডেস্ক, ওখানে দেওয়া আছে। এই যে স্যার আর কি সলিউশন দেখাইছে। তো সেটাতে আসলে স্যার কি করছে ওইটাই আমরা দেখার চেষ্টা করতেছি আপাতত। সো ফার্স্ট অফ অল, তো কোশ্চেন তো আই গেস বোঝা গেছে, মানে অ্যাটলিস্ট কোশ্চেনের বাংলা কথাগুলো বোঝা গেছে। যে দোকান আছে একটা, দোকানে হইলো ওই কিছু বইয়ের ডিমান্ড আছে, ওই ডিমান্ড অনুযায়ী সে বই বেচে। এখন কোন একটা বই স্টক আউট হয়ে গেলে সে আবারও অর্ডার দেয়। একবার অর্ডার দেওয়ার পর ওই বই হাতে আসতে ওর 2 দিন সময় লাগে। তো 2 দিন পরে, যখন 2 দিন শেষে যখন বইটা আসে তার দোকানে, ওই বইটা রেকর্ড হয় হচ্ছে এরপরে তৃতীয়তম দিনে। তৃতীয় দিনে আর কি বইটা রেকর্ড হয়। মানে ধরেন আজকে আমি একটা বই অর্ডার দিলাম, আজকের দিন বাদ, কালকের দিন পরশু দিন পরে গিয়ে আমি বইটা হাতে পাবো, এবং সেটা রেকর্ড হবে তারপরের দিন, অর্থাৎ পরশু দিনের পরের দিন। ঠিক আছে। সো এই প্রিন্সিপালটা মাথায় রাখলে আমাদের সিমুলেশন করাটা একদম ইজি হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা এই যে স্যারে যে কাজটা করছে, স্যারে কি করছে, এই যে দেখেন একটা প্রবাবিলিটি টেবিল আঁকাইছে। ঠিক আছে। সো আমরা প্রবাবিলিটি টেবিল আঁকাইছি। ফার্স্টে হচ্ছে এই যে ফার্স্ট কলামটা হবে ডিমান্ডের। ডিমান্ড দেখেন কোশ্চেনের মধ্যে এই যে বলা আছে, কোথায় গেল, কোশ্চেনের মধ্যে দেখেন ডিমান্ড আছে কয়টা, মানে কয় ধরনের ডিমান্ড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে 0 থেকে 4 পর্যন্ত 5 ধরনের ডিমান্ড দেওয়া আছে। সো এই জন্য আমরা এই যে দেখেন এলিমেন্ট বসাইছি হচ্ছে 5টা, 0 থেকে 4 পর্যন্ত। প্রত্যেকটার করেসপন্ডিং প্রবাবিলিটি কোশ্চেনে দেওয়া আছে, ওটা আমরা বসাইছি। সেখান থেকে আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করছি। সো কিউমুলেশন করাটা এর আগে আমরা শিখছি। লাইক ধরুন প্রথম যেটা আছে ওটা ডিরেক্টলি এখানে চলে যাবে। সো এইটার সাথে আবার এই দ্বিতীয়টা যোগ হয়ে যেটা হয় সেটা এখানে আসবে। তাহলে প্রথম ছিল হচ্ছে 0.05, দ্বিতীয়টা ছিল 0.1, তাহলে 0.05 আর 0.1 যোগ হয়ে হয় হচ্ছে 0.15, সেটাই যে কিউমুলেটেড আকারে বসছে। সো এভাবে তারপরে যে 0.15 এর সাথে 0.3 যোগ করলে হবে হচ্ছে 0.45, এরকম করে 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 এই যে দেখেন প্রবাবিলিটি ফাইনালি কিউমুলেটেড প্রবাবিলিটি হচ্ছে 1। সো তার মানে এতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক আছে। সো এইবার ফোর্থ কলামে দেখেন একটা উদ্ভট জিনিস আসছে, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার। এবং র্যান্ডম নাম্বার গুলা আসছে হচ্ছে ওই যে, হয়ে গেল র্যান্ডম নাম্বার, এই যে এইখান থেকে আসছে। ঠিক আছে, এই যে এইগুলা, এখন এইগুলা আমরা এইখানে তো মানে সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা আকারে ছিল, তাহলে আমরা এখানে রেঞ্জ পাইলাম কই? রেঞ্জ পাইছি কই, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই সিমিউলেশনে বলছে যে টু টু ডিজিট র্যান্ডম নাম্বারস নিয়ে আমরা কাজ করছি। সেই টু ডিজিটের তাৎপর্য কি? টু ডিজিটের তাৎপর্য হচ্ছে আমরা যখন এই যে রেঞ্জ নিয়ে কাজ করব, তখন এই রেঞ্জের মধ্যে সংখ্যাগুলো আমার টু ডিজিট আকারেই থাকতে হবে। ঠিক আছে। কেমনে? দেখেন আমার একদম প্রথম ডিমান্ড কত, 0। এই জন্য আমার হচ্ছে ধরেন শুরু করছি 0 থেকে। কোশ্চেন হচ্ছে 0 0 লেখছি কেন? ওই যে টু ডিজিটের সংখ্যা, এই জন্য 0। ঠিক আছে, মানে ডাবল 0। সেখান থেকে 4 পর্যন্ত। কোশ্চেন হচ্ছে এই 4 আসলো আবার থেকে 4 আসছে হচ্ছে, তাহলে সবসময় মনে রাখবেন এই র্যান্ডম নাম্বারস এর যে প্রথম রেঞ্জটা শুরু তো হবে 0 0 থেকে, কজ আমার প্রথম ডিমান্ডটা এখানে 0।
আর শেষ হবে হচ্ছে এই যে প্রবাবিলিটি, দেখেন প্রবাবিলিটির শেষ অঙ্কটা হচ্ছে 5। তাহলে এই ফাইভ থেকে -1, ঠিক আছে, এক বিয়োগ করে দিলে সবসময় যা হবে সেটাকে আমরা বসাই দিব হচ্ছে এই যে এইখানে। তাহলে এখানে আমার কিউমুলেটিভ প্রবাবিলিটি ছিল হচ্ছে 0.05 বা 5%। তাহলে 5-এর থেকে এক কম হয় হচ্ছে 4। তাহলে 0 থেকে 4 পর্যন্ত হবে আমার এই প্রথম ডিমান্ড, অর্থাৎ জিরো ডিমান্ডের জন্য একটা নাম্বারের রেঞ্জ, টু ডিজিট নাম্বারের রেঞ্জ, ঠিক আছে। তো আই গেস বোঝা গেছে, না বোঝা গেলে একটু কষ্ট করে রিমাইন্ড করে দেখেন। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে এই যে দুইটা নাম্বার, দুই ডিজিটের নাম্বার করে করে আমি কিউমুলেটেড প্রবাবিলিটির লাস্ট ডিজিট, ঠিক আছে, অর্থাৎ 5, যেটা 5-এর থেকে এক কম নিব, নিচে হচ্ছে 4। 0.4 না, কিন্তু পূর্ণ সংখ্যা নিতে হবে, কারণ আমার হচ্ছে ওই যে সিমিউলেশনের হিসাবে সব কয়টা দেখেন পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো একইভাবে এই 4 গেছে, তাহলে 4-এর পাওয়ারটা কত, 5। এই 5 এইখানে আসছে, ঠিক আছে। 4 পর্যন্ত প্রথম রেঞ্জে ছিল, তাহলে দ্বিতীয় রেঞ্জ শুরু হবে 5 থেকে। 5 থেকে শুরু হয়ে এইখানে দেখেন আবার হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটির এই হচ্ছে 15। তাহলে 15-এর থেকে এক কম নিব, হয় হলো 14। তাহলে 5 থেকে 14 পর্যন্ত যাবে সেকেন্ড রেঞ্জে, ঠিক আছে। একইভাবে 14-এ শেষ হয়েছে, পরেরটা আবার 15-এ শুরু হবে। এখানে আছে 45, তাহলে 45-এর এক কম 44, সেই 44 পর্যন্ত আমার এই যে রেঞ্জটা যাবে, ঠিক আছে। এইভাবে দেখেন গেছে প্রত্যেকটা সেম। 44-এর পরে 45, 45-এর পরে এখানে আছে 90, তাহলে 90 থেকে এক কম দিয়ে 89 পর্যন্ত গেছে, ঠিক আছে। আবার 89-এ যেহেতু এই পর্যন্ত আইসা পড়ছে, তাহলে পরেরটা হলো 90। 90 থেকে এখন এটা হচ্ছে 1, 1 মানে হচ্ছে 100%। তো 100%-এর ক্ষেত্রে এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো তাইলে 100 পর্যন্ত যাওয়ার কথা ছিল, 100 পর্যন্ত গেলাম না কেন? তো প্রথম কথা ওই যে এক কম, এই জন্য 99। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে 100-তে চলে গেলে ওই জিনিসটার প্রবাবিলিটি থাকে না, ওইটা হয়ে যায় হচ্ছে সার্টিনটি। সো যেহেতু আমরা প্রবাবিলিটি নিয়ে কাজ করতেছি, সো আমরা কোনোভাবেই 100-তে যেতে পারবো না। আর এমনিতে ম্যাথমেটিক্যাল হিসাব হচ্ছে যে সব ক্ষেত্রে আমরা বলছি যে এক কম, এবং সেই এক কম করেই এই যে দেখেন 99 পর্যন্ত আসছে, ঠিক আছে। সো এই র্যান্ডম নাম্বার অ্যালোকেশনটা ইনশাল্লাহ বোঝা গেছে। তো তেমন কঠিন কিছু না। তো এটা গেল পার্ট 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্ট 1। এবার আমাদের মেইন সিমুলেশনটা শুরু হবে। সো এইখানে এই কোশ্চেনের কিছু কি টেকওয়েস আছে যেটা আমরা কোশ্চেন থেকে নিতে পারি। যে কথা হচ্ছে প্রতিদিনের হিসাব সেই দিনের শেষে করে ওরা। ধরেন আজকের হিসাব ওরা হলো বিকালবেলা বা সন্ধ্যার সময় দোকান বন্ধ করার সময় করে, ঠিক আছে। আবার হচ্ছে এগুলো কোশ্চেনে বলা আছে, কোশ্চেন থেকেই নেওয়া। এখন একবার বই অর্ডার দিলে সেটা ওর 2 দিন পরে আসে, রেকর্ড হয়ে আসার পর দিন, ওই যে যেটা বললাম যে আজকে একটা বই অর্ডার দিলে আজকের দিন তো বাদ, তাহলে কালকে পরশু 2 দিন পরে বই আমার হাতে আসবে, তাহলে পরশু দিনের পরের দিন গিয়ে আমি এই বইটা আমার দোকানে রেকর্ড করব, ঠিক আছে। আর এগুলা আপাতত পরে দেখতেছি। সো এই ছিল অবস্থা, এখন আমরা করব সিমুলেশন। সো এখন দেখেন দোকানদারের সামনে দুইটা অপশন ছিল, একটা হলো অপশন এ আর হচ্ছে অপশন বি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে অপশন এ এর জন্য সিমুলেশন করতে হবে। তো এ এর জন্য সিমুলেশন হচ্ছে, এ এর জন্য সিমুলেশন হচ্ছে আহ ধরেন এই যে এরকম 8 কলাম, আটটা না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, 8 কলাম বিশিষ্ট একটা আমরা চার্ট আঁকাবো। এবং আমাকে সিমুলেশনের নাম্বার দিয়ে দিছিলে হচ্ছে এই যে দেখেন 10টা, ঠিক আছে। এই যে 10টা দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এই 10টার জন্য তাহলে আমার রো হবে হচ্ছে এই হেডিং রো বাদে 10টা রো, আর কলাম হবে হইতেছে 8টা। সো প্রথম কলামে যে যেভাবে লেখা আছে ওভাবে লিখবেন। প্রথম কলামে বসবে হচ্ছে র্যান্ডম নাম্বারস, দ্বিতীয় দ্বিতীয় কলামে বসবে হচ্ছে সেলস। এই সেলস লিখছি আর কি। এটা এখন সেলস কি, সেলস হচ্ছে এই টাইপের ম্যাথে আমরা অ্যাজিউম করে নিছি যে আমার হইলো যতগুলা ডিমান্ড ছিল, এই যে যত হচ্ছে ডিমান্ড ছিল, ওই ডিমান্ডের সমপরিমাণ, ডিমান্ড যত ছিল আমার সেলসও প্রতিদিন তত হয়ে গেছে, ওর চাইতে কম হয় নাই, ঠিক আছে। আমার যতটা ডিমান্ড এক্স্যাক্টলি ততটাই সেল হয়েছে। সো এই জন্য এটা আমরা এটা কেমনে বসাইছি এটা বলতেছি, বাট আপাতত কনসেপ্টটা বললাম। দেন আসতেছে হচ্ছে আমার ওপেনিং স্টক। ওপেনিং স্টক হচ্ছে ওপেনিং স্টক, আচ্ছা এটা লিখতে হবে হলো থার্ড কলামে। দেন ফোর্থ কলামে হচ্ছে রিসিট। এই রিসিট জিনিসটা হচ্ছে ওই যে আমি আগে যে একটা মানে একটা বই অর্ডার দিলে যে এটা 3 দিন পরে এসে রেকর্ড করি, যেই দিন আমি হচ্ছে বই রেকর্ড করব ওই দিন হচ্ছে ওইটা হইলো আমার রিসিটে চলে যাবে, ঠিক আছে। তো এটাও আমরা পরে দেখবো। এরপরে হচ্ছে 1 2 3 4 5, ফিফথ কলাম আসতেছে হচ্ছে ক্লোজিং স্টক। সো ক্লোজিং স্টক হচ্ছে বেসিক্যালি ওই ওপেনিং স্টক থেকে সেলস এরটা বাদ দিলে আর কি যেটা আসে সোজা বাংলায়, সেটাই হইলো ক্লোজিং স্টক। তো এই 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 পর্যন্ত হচ্ছে ইসে ছিল হইলো আমার স্টকের হিসাব বা ইনভেন্টরির হিসাব। এরপর রেস্ট অফ দ্য কলামস যেগুলো আছে, যে এই 3টা কলাম, এইগুলা হইতেছে আমার অর্ডারের হিসাব। যে আমার হচ্ছে কয়টা অর্ডার
আহ কি বলে কয়টা অর্ডার হচ্ছে আউটস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে এই ফিফথ কলাম, যে মানে আমার আগের দিনের দেওয়া কয়টা অর্ডার আছে যেটা এখনো এসে পৌঁছায় নাই, আউটস্ট্যান্ডিং অর্ডার যেটা, ওইটা হচ্ছে এই ফিফথ কলাম। সিক্স কলাম হচ্ছে যে অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ ওই যে বলছে যে হইলো যে একটা মানে নির্দিষ্ট সংখ্যক বই আমার হাতে যদি থাকে বা ইনভেন্টরিতে থাকে, তাহলে আমি বই অর্ডার দিব 5টা করে, অন্যথায় আমি অর্ডার দিব না। কারণ অপশন এতে বলছে যে 5টা করে অর্ডার দিবে, ঠিক আছে। তো এই যদি অর্ডার দেয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা বসাবো, আর নাইলে হবে না। বাট সিক্স কলাম হবে হচ্ছে এই যে অর্ডারের কোয়ান্টিটি। এখন সেভেন, সেভেন নাকি এইট, এইট কলাম হবে হচ্ছে যে ক্লোজিং স্টক অন অর্ডার, অর্থাৎ ওই যে সোজা হিসাব হচ্ছে ধরুন অর্ডার কিছু রিসিভ হয়েছে, ওইটা বাদ দিলে যেগুলো থাকে সেটা হচ্ছে আমার ক্লোজিং স্টক হবে। সেগুলো পরে আসবে আর কি, আস্তে আস্তে, মানে জটিল মনে হলেও তেমন, মানে ওরকম জটিল না, এগুলো আস্তে আস্তে আসবে, আপাতত দরকার নেই। So, আপাতত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম সিমুলেশন। প্রথম সিমুলেশনে আমার কোশ্চেনে এই যে নাম্বার দেওয়া ছিল, কত ছিল? 89। ঠিক আছে, এই যে দেখছেন 89 ছিল। সো 89 আমরা হচ্ছে এখানে বসাইছি। সো কেমনে কি বসাইলাম? 89, এবার চলে আসেন হচ্ছে আগের পেজে, যেখানে আমরা প্রবাবিলিটি টেবিলটা বানাইছিলাম। দেখেন 89 কোন রেঞ্জের মধ্যে পড়ছে। পড়ছে হচ্ছে এই যে এখানে 89, 45 থেকে 89, এইটা পড়ছে হচ্ছে আমার এই যে ডিমান্ড যখন 3 ওই সময়। ঠিক আছে, এই যে ডিমান্ড যখন 3 ওই সময় আমার হচ্ছে এই যে 89টা আর কি পড়ছে। তো তাহলে আমরা দেখেন, তাইলে আমার ওই টাইমের ডিমান্ড হচ্ছে তাহলে 3, এবং ডিমান্ড আর সেল যেহেতু ইকুয়াল আমরা ধরে নিছি, অর্থাৎ যেই পরিমাণ ডিমান্ড এক্স্যাক্টলি তত ইউনিটই সেল হচ্ছে। তার মানে আমার এই আজকের দিনে 89 নাম্বার যেটা, সেটার সাপেক্ষে আমার সেলস হচ্ছে 3। এখন ওপেনিং স্টক কত, এটার ব্যাপারে কোশ্চেনে বলে দিছে যে এই যে এখানে বলছে একদম লাস্টে, লাস্টে না কই জানি বলছে, এই যে কোথায় বলছে, এই যে বলছে যে প্রথম দে একদম হিসাবের শুরুতে আমার একটা বইয়ের স্টক আছে হচ্ছে 8টা বইয়ের স্টক, আর প্লাস 6টা বইয়ের একটা অর্ডার আউটস্ট্যান্ডিং আকারে আছে বা পেন্ডিং আকারে আছে, যেটা এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই, 2 দিন আগে অর্ডার দিছি। তো সেই হিসাবে হ্যাঁ, আজকে এসে পৌঁছানোর, আজকে এখনো এসে পৌঁছায় নাই, আজকে রাত্রে এসে পৌঁছানোর কথা। যদি আসে তাহলে আমি কালকে এটা রেকর্ড করব। সো 8টা বই হচ্ছে আমার স্টকে আছে, 8টা বই আমার স্টকে আছে, আর 6টা বই অর্ডার আছে, সেই অর্ডার এখনো আমার হাতে এসে পৌঁছায়নি, এই হচ্ছে অবস্থা। তো এই যে 8টা বই আমার ইনভেন্টরিতে অলরেডি আছে, আর 6টা অর্ডার ছিল 2 দিন আগে, সেটা এখনো এসে পৌঁছায় নাই, পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমার বিগিনিং স্টক বা ওপেনিং স্টক কত? 8। 8টা বই ইনভেন্টরিতে আছে। দেন রিসিট কত? রিসিট আমি বলছিলাম যে ওই জিনিসটা যেটা হচ্ছে ধরেন আজকে আমার কোনো বই যদি আসার কথা থাকে, অর্থাৎ আমি যদি আজকে কোনো বই যেটা আগে অর্ডার দেওয়া ছিল ওইটা রিসিভ করি, তাহলে সেটা আমার রিসিটে চলে যাবে। তো যেহেতু আজকে আমার কোনো বই আসার কথা না, আজকে রাত্রের বেলা যদি বই আসে সেটা আমি পরের দিন বসাবো, তার মানে আজকে আমার কোনো রিসিট নাই। ঠিক আছে, এই জন্য এখানে আমরা হচ্ছে এই যে এমটি সাইনটা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমার কোনো রিসিট নাই। এখন ক্লোজিং স্টক কি? ক্লোজিং স্টক হচ্ছে সোজা কথা এই যে, যদি আমরা এই সেলসকে এ দিয়ে ডিফাইন করি, ওপেনিং স্টককে বি দিয়ে ডিফাইন করি, আর রিসিটকে সি দিয়ে ডিফাইন করি, অ্যান্ড ক্লোজিং স্টকটা যদি হয় ডি, তাইলে বলতে পারি যে ক্লোজিং স্টক ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস এ। মানে কি? মানে ক্লোজিং স্টক ইজ ইকুয়াল টু ওপেনিং স্টক প্লাস রিসিট মাইনাস সেলস। ঠিক আছে, ওপেনিং স্টক প্লাস রিসিট মাইনাস সেলস ইকুয়ালস টু ক্লোজিং স্টক। তাইলে এইখানে আমার ওপেনিং স্টক ছিল 8, এটার সাথে রিসিট যেহেতু ছিল না, তার মানে ধরে নিচ্ছি 0, আর সেলস ছিল 3, তাহলে 8 + 0 - 3 ইকুয়ালস টু 5 আসে, এই 5ই হচ্ছে আমার ক্লোজিং স্টক। বইয়ের মধ্যে সলিউশনে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এরা এখানে ক্যালকুলেশন করে দেখাইছে, বাট স্যার বলছে ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। তো আপনি মনে মনে করতে পারেন। তো এই নিয়ম হতো এইটাই, যে অর্থাৎ আপনার ওপেনিং স্টকের সাথে রিসিট যোগ করবেন, সেখান থেকে সেলস বিয়োগ দিবেন, যেটা থাকবে সেটাই হবে আপনার ক্লোজিং স্টক। ওকে, ফাইন। সো এতক্ষণ গেল আমার ইনভেন্টরির হিসাব। এইবার আসা যাক হচ্ছে অর্ডার নিয়ে। এখন দেখেন, আমার আগের দিনে কি কোনো অর্ডার পেন্ডিং ছিল? হ্যাঁ, পেন্ডিং ছিল। এই যে 2 দিন আগে আমি অর্ডার দিছি 6টা বই, ওই 6টা বই আসতেছে। সো ওইটাকে আমরা ওপেনিং স্টক অন অর্ডারে বসাবো, এই যে 6টা বই। এখন এইবার আমাকে ডিসিশন মেকিং এ আসতে হবে। কি ডিসিশন মেকিং? যে হচ্ছে বলছিল কি, যে এখানে এই যে আমি দেখেন লিখছি, ধরেন যদি ওপেনিং স্টক অন অর্ডারকে ধরেন ই দিয়ে ডিফাইন করি, তাহলে ডি প্লাস ই যদি 8-এর চাইতে লেস হয়, তাহলে ওই দোকানদার 5টা বই নতুন করে অর্ডার দিবে। বা সোজা হিসাবে এই যে আমার ক্লোজিং স্টক যেটা, সেইটা আর আমার ওপেনিং স্টকের যে অর্ডার ছিল, এই দুইটার সামেশন যদি 8-এর চাইতে কম হয়, লেস দেন 8 হয়, সেক্ষেত্রে দোকানদার আমার 5টা বই নতুন করে অর্ডার দিবে, আদারওয়াইজ দিবে না।
তাইলে এখানে দেখেন আমার ক্লোজিং স্টক ছিল 5, আগের দিনের অর্ডার পেন্ডিং আসতেছে আমার 6, তাহলে 5 আর 6 যোগ করলে হয়ে যায় 11, যেটা হচ্ছে 8-এর চাইতে বড়। ঠিক আছে, 8-এর চাইতে বড় হওয়ার কারণে আমার দোকানদার শর্ত অনুযায়ী, সিমুলেশনের শর্ত অনুযায়ী নতুন কোনো বই অর্ডার দিবে না। সো এই কারণেই যে আজকের দিনে আমি কোনো নতুন অর্ডার দিব কিনা, অর্থাৎ অর্ডার কোয়ান্টিটির এখানে আমার এখানে লেস হয়ে যাইতেছে, মানে সরি লেস না, মানে জিরো হয়ে যাচ্ছে। সো জিরো লেখার দরকার নেই, এই আপনার হাইফেন দিয়ে দিলে হবে, দ্যাট মিনস ওখানে কিছু নাই। তাইলে এবার আমার ক্লোজিং স্টক কি আসে? ক্লোজিং স্টক হচ্ছে, আচ্ছা ধরেন ক্লোজিং এইটারে ধরেন আমি কথার কথা এফ দেই, যদি এফ দেই আর এইটারে যদি জি দেই, অর্থাৎ ক্লোজিং স্টক অন অর্ডার এটারে যদি আমি জি দেই, তাইলে আসে হচ্ছে জি ইকুয়ালস টু ই প্লাস এফ, রাইট? হ্যাঁ, জি ইকুয়ালস টু হচ্ছে ই প্লাস, এটা লেখার কথা মনে ছিল না, ই প্লাস এফ। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে ক্লোজিং স্টক হচ্ছে আমার ওপেনিং স্টক অন অর্ডার প্লাস অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আগের দিনের অর্ডার প্লাস আজকের দিনে যদি নতুন অর্ডার দেই, এই দুই অর্ডারের সামেশন হচ্ছে আমার ক্লোজিং অর্ডার। সো আমার আগের দিনের 2 দিন আগে দেওয়া অর্ডার ছিল 6, আর আজকে আমার নতুন করে কোনো অর্ডার দেওয়া লাগে নাই, তার মানে 6 + 0 = 6, এই 6 হচ্ছে আমার ক্লোজিং স্টক অন অর্ডার। ঠিক আছে, তো তাহলে 89 এর হিসাব আমাদের মোটামুটি ক্লোজ। সো এই গেল একটা একটা সিমুলেশন। এর পরের সংখ্যাটা দেওয়া ছিল আমার 34, আগের মতোই সেম প্রসেস। যান, 34 কোথায় আছে দেখেন, এই যে এইখানে আছে, 15 থেকে 44, তার মানে 34 এই রেঞ্জে পড়ছে। সো এই রেঞ্জে আমার ডিমান্ড অর্থাৎ সেল কত ছিল? 2। এই যে দেখেন বসাইছে হচ্ছে 2। ঠিক আছে, এখন ওপেনিং স্টক থেকে কি আসলো? এই যে দেখেন ওপেনিং স্টক থেকে আসছে, এটা হইতেছে আমার আগের দিনের যেটা ক্লোজিং স্টক, সেটাই আমার আজকের দিনের ওপেনিং স্টক। ঠিক আছে, আমার আগের দিনের যেটা ক্লোজিং স্টক, সেটা আমার আজকের দিনের ওপেনিং স্টক। ঠিক আছে, সো এইভাবে হয়েছে। হওয়ার পরে রিসিট কি? রিসিট এখন কোত্থেকে 6 আসলো? ওই যে, সো 6টা অর্ডার 2 দিন আগে ছিল। সো ধরেন গতকালকে রাত্রে এসে পৌঁছাইছে, আমি এটা এই 2 দিনের পরে, অর্থাৎ প্রথম দিনের, মানে 2 দিনের পরে গিয়া আজকে এসে দ্বিতীয় দিনে, অর্থাৎ আমাদের হিসাবের দ্বিতীয় দিনে এসে, মানে আমাদের হিসাবের দ্বিতীয় দিন অর্থাৎ অর্ডারের তৃতীয় দিনে এসে আমি এটা হইলো আমার রিসিভ এই রেকর্ডে উঠাইতেছি। সো যেহেতু আমি আজকে রিসিভ করছি দেখাচ্ছি রেকর্ডে, সো এই রিসিটের ঘরে আমি 6 বসায় দিলাম। এখন 6 বসায় দেওয়ার কারণে একইভাবে আমি আমরা ক্লোজিং স্টকটা হিসাব করব, কেমনে করব? এই ওপেনিং স্টক প্লাস রিসিট মাইনাস সেলস, তাহলে ওপেনিং স্টক ছিল 5, রিসিট হইলো 6, হয়ে গেল 11, 11 থেকে 2 বাদ দিব সেলস। ঠিক আছে, 2 বাদ দিলে হয় হচ্ছে 9, এই 9 এখন আমার ক্লোজিং স্টক। ফাইন, এখন দেখেন তো, ওপেনিং স্টক অন অর্ডার এটা কি কিছু আছে? অর্থাৎ আমার কি কোনো পেন্ডিং অর্ডার আছে? নাই। কেন নাই? কারণ যেটা পেন্ডিং অর্ডার আগের দিন ছিল, ওই পেন্ডিং অর্ডারেই যে দেখেন আজকে, এই যে দেখাচ্ছি আমি, ওই পেন্ডিং অর্ডার আজকে গিয়ে আমি হিসাবের খাতায় উঠায় ফেলাইছি, তার মানে আমার আর কোনো পেন্ডিং অর্ডার নাই। ঠিক আছে, ফাইন, তাহলে পেন্ডিং অর্ডার না থাকলে হচ্ছে এটা জিরো বা হাইফেন। এখন আমি এখন অর্ডার দিব কিনা, ডিসিশন মেকিং। সো আমার ক্লোজিং স্টক ছিল 9, আজকের দিনে আমার আর কোনো অর্ডার আগে থেকে পেন্ডিং নাই, তাহলে 9, কি বলে 9 প্লাস, সরি 9 হইতেছে, দুইটা মিলাই কি হইতেছে 9 হইতেছে। এখন এই 9 কি 8-এর চাইতে বড়, তার মানে আমি আজকেও কোনো অর্ডার দিব না, খুবই ভালো কথা। সো অর্ডার দিচ্ছি না। এবং যদি তাই হয়, তাহলে আমি বলছিলাম আমার ক্লোজিং স্টক হবে হচ্ছে এই যে এই ওপেনিং স্টক অন অর্ডার প্লাস আজকের দিন নতুন অর্ডার, এই দুইটার সামেশন। সো এইটাও জিরো, ওইটাও জিরো, তাহলে দুইটার সামেশন হচ্ছে জিরো। তাহলে আজকের দিনে আমি কোনো অর্ডারও দেই নাই, আবার কোনো অর্ডার পেন্ডিংও ছিল না, তার মানে আমার ক্লোজিং এর সময় আমি দেখলাম আমার কোনো অর্ডার আজকে নাই, স্টকেও নাই, আবার পেন্ডিং আকারেও নাই, সো জিরো। ফাইন, সো এই হচ্ছে প্রসেস। এই প্রসেসেই আমাদের এই 10টা, মানে দুইটা হইলো, আরো 8টা হচ্ছে সিমুলেশন করতে হবে। সো সিমুলেশন করতে হবে, তো বড়টা আছে হচ্ছে আপনার 78। 78 দেখেন পড়ছে কোথায়? এই যে থার্ড ইয়াতে পড়ছে, তার মানে এখানে ডিমান্ড বা সেলস ছিল আমার 3। ওকে ফাইন, এই যে দেখেন সেলস 3। ওপেনিং স্টক কি বলছিলাম, আগের দিনের ক্লোজিং স্টকই হচ্ছে আমার পরের দিনের ওপেনিং স্টক। ওই যে দেখেন আগের দিনের ওপেন ক্লোজিং স্টক ছিল 9, এটা এখানে হয়েছে হচ্ছে 9। এখন আমি আগের দিন কোনো অর্ডার দেই নাই, আবার কোনো অর্ডার পেন্ডিংও ছিল না, তার মানে আমার রিসিট এখানে আজকে কিছু নাই, জিরো। সো যদি তাই হয়, তাহলে আমার এখন দেখেন ক্লোজিং স্টকটা হিসাব করে ফেলি, তাহলে 9 + 0 - 3 = 6। এই যে দেখেন 6 আসছে। এখন আমার পরবর্তীতে মানে এটা হচ্ছে আমার ক্লোজিং স্টক, এখন পরবর্তীতে ওপেনিং স্টক অন অর্ডার, অর্থাৎ আমার আগের দিনের কোনো অর্ডার কি ছিল? না, ছিল না, তার মানে এটা সার্টেনলি জিরো। তাইলে এই ক্লোজিং স্টকের সি
মানে কি বলি, ক্লোজিং স্টকের 6 আর ওপেনিং স্টক অন অর্ডারের 0, এই দুইটা যোগ করলে হইতাছে 6, যেটা 8-এর চাইতে ছোট। তাহলে সিমুলেশনের শর্ত অনুযায়ী যেহেতু 8-এর চাইতে ছোট হয়েছে, তাহলে দোকানদার এবার এই যে এক লটে 5টা বই অর্ডার দিবে, ঠিক আছে? একটা বই অর্ডার দিবে না, কিন্তু দিলে একসাথে 5টা বই অর্ডার দিবে, পাইকারি রেট, ঠিক আছে? তো এই জন্য সে যেহেতু তাকে অর্ডার দিতে হচ্ছে, তো সে কি করবে, 5টা বই অর্ডার দিবে। ওই যে দেখেন, তাহলে আমরা এই জন্য এতক্ষণ পরে অর্ডার কোয়ান্টিটিতে বসাইছি হচ্ছে 5টা বই, ঠিক আছে? এখন 5টা বই সে আজকে নতুন অর্ডার দিছে, এই বই আমি পাবো হচ্ছে কালকে পরশু 2 দিন বাদ দিয়া তারপরের দিন, ঠিক আছে? তো যাই হোক, ওইটা আমরা পরে দেখবো। তো আপাতত হচ্ছে 5টা বই অর্ডারে আছে, আগে কোনো অর্ডার ছিল না। তার মানে আমার ক্লোজিং স্টক অন অর্ডার হচ্ছে 5 + 0 = 5। ফাইন। এখন এখন হচ্ছে তাহলে একইভাবে পরেরটা, তো 63 63 পড়ছে ওই যে একইভাবে থ্রিতে, এই যে দেখেন 63, এই যে এটার মধ্যে থ্রিতে পড়ছে, বেশিরভাগই মানে থ্রিতে পড়ছে। তো এই সেম ভাবে পরের দিনের, আগের দিনের ক্লোজিং স্টক হয়েছে পরের দিনের ওপেনিং স্টক। যেহেতু কোনো অর্ডার পেন্ডিং ছিল, মানে সরি পেন্ডিং ছিল, বাট সেটা আজকে আসবে না, আসবে আরো 2 দিন পর, সেজন্য আমি আজকে কিছু রিসিভ করি নাই। যেহেতু রিসিভ করি নাই, তাহলে আমার রিসিটও 0। যদি তাই হয়, তাহলে ক্লোজিং স্টকটা হিসাব করে ফেলি, তাহলে 6 + 0 - 3 = 3। ফাইন। আর আমার হচ্ছে আগের দিনের কোনো অর্ডার পেন্ডিং ছিল? হ্যাঁ ছিল। আগের দিনে এই যে আমি 5টা অর্ডার দিছি, ওটা এখনো এসে পৌঁছায় নাই, পৌঁছাবে 2 দিন পরে, ভালো কথা। কিন্তু আমি 5টা তো আমার আগে থেকে অর্ডার ছিল, এই জন্য কারেন্ট অর্ডার আউটস্ট্যান্ডিং আমি এই যে 5 বসাইছি, ঠিক আছে? আর তাইলে এখন দেখেন, 5 × 8 = 8, হ্যাঁ 8 হয়েছে, বাট আমার সিমুলেশনের শর্ত কি ছিল, যে 8-এর চেয়ে কম হইলে অর্ডার দিবে। তো যেহেতু 8-এর সমান হয়েছে, তাহলে দোকানদার অর্ডার দিবে না, ঠিক আছে? দোকানদার অর্ডার দিবে না, দ্যাট মিনস তাহলে নতুন অর্ডার কোয়ান্টিটিও নাই। তাহলে আগের অর্ডারই ছিল 5টা, আর নতুন কোনো অর্ডার নাই, তার মানে 5 + 0 = 5, এটা হচ্ছে আমার ক্লোজিং স্টক। ওকে। এইবার পরেরটা আসি, পরেরটাও সেম প্রসেস, এভাবে করে 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 ওর ক্লোজিং স্টক 0 হয়ে গেছে। কেমনে 0 হয়েছে, এই যে সোজা হিসাব ভাই। ওপেনিং স্টক 3 ছিল, রিসিট কিছুই নাই, কারণ ওই দিনও কোনো প্রোডাক্ট আসে নাই, আসবে পরের দিন বা ওই দিন রাত্রে আসবে, সেটাকে পরের দিন রেকর্ড করবে। ওই যে দেখেন পরের দিন নিচে রেকর্ড করছে অলরেডি, ওটা পরে আসতেছি। তো তাহলে 3 + 0 - 3 = 0 হয়ে গেছে ক্লোজিং স্টক। ফাইন। আর অর্ডার আউটস্ট্যান্ডিং ছিল হচ্ছে 5টা, সেই 5টা আমরা বসাইছি। এবার আমার ডিসিশন মেকিং এর পালা। ক্লোজিং স্টক 0, আগের অর্ডার 5টা, তার মানে আমার 8-এর চাইতে যেহেতু এটা ছোট হয়েছে, সো 8-এর চাইতে যেহেতু আমার ছোট হয়েছে, সো আমি এবার 5টা বই আবার অর্ডার দিব। তাহলে ঠিক আছে, এই যে দেখেন, এই জন্য আমার কোয়ান্টিটি অর্ডার হয়েছে হচ্ছে 5টা। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি অলরেডি কিন্তু 2 দিন আগে একটা বই অর্ডার দিছি, ওই বই এখন আমার হাতে এসে পৌঁছায় নাই, বাট ইনভেন্টরির অবস্থা বুঝে আমার আজকে আরো 5টা বই অর্ডার দিতে হইলো, ঠিক আছে? ওই বইটা তাহলে আরো 2 দিন পরে আসবে। অলরেডি আমার একটা অর্ডার পেন্ডিং আছে, এই অবস্থায় আমি আরেকটা অর্ডার দিলাম, সেই অর্ডার আরো 2 দিন পরে আসবে, ঠিক আছে? এটা আমরা সামনে দেখবো। তো ক্লোজিং স্টক অন অর্ডার কি, এই ওপেনিং স্টক অন অর্ডার প্লাস অর্ডার কোয়ান্টিটি, তাহলে 5 আর 5 যোগ করলে হয় হচ্ছে 10। সো এই যে, যেহেতু এই দুইটা যোগ করলে যেটা হয় সেটা আমার ক্লোজিং ইনভেন্টরি, সো 5 আর 5 যোগ করলে যে 10 হয়, ওইটাই হবে আমার ক্লোজিং ইনভেন্টরি। ফাইন। পরের সিমুলেশন হচ্ছে 81। দেখেন র্যান্ডম নাম্বার 81 কই পড়ছে, এই যে থ্রিতে। ওকে, থ্রিতে পড়ছে। হ্যাঁ থ্রিতে পড়ছে। আগের দিনের ক্লোজিং স্টক ইকুয়াল টু পরের দিনের ওপেনিং স্টক 0। রিসিট কত, ও এই 5 থেকে আসলো, এই 5 আসছে হচ্ছে ওই যে দেখেন, দেখাই আমি, ওই যে 2 দিন আগে যে আমি একটা অর্ডার দিছিলাম, এই যে এইটা, ঠিক আছে? এই যে এই অর্ডারটা, ওই অর্ডারটা আমার আজকে চলে আসছে, আমি ওইটা এখন এই যে রিসিটে বসাই দিছি, ঠিক আছে? বসানোর পরে তাহলে হচ্ছে আমার ক্লোজিং স্টক কত হলো, 5 আর ক্লোজিং স্টক হলো 5 + 0 - 3 = 2, এটা আমার ক্লোজিং স্টক। এখন ওপেনিং স্টক বলতে আমার আগের দিনের পেন্ডিং অর্ডার কত ছিল, দেখেন এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমার তিন দি- আহ, আমার হচ্ছে মানে 2 দিন আগে অর্ডার ছিল হলো 5 ইউনিট, এবং আমি গতকালকে আবারও অর্ডার দিছি 5 ইউনিট, টোটাল 10 ইউনিট আমার স্টক মানে পেন্ডিং থাকার কথা ছিল। বাট ওই 10 ইউনিটের মধ্যে আগের অর্ডারের 5 ইউনিট আমি অলরেডি আজকে রিসিভ করে ফেলছি। সো এইটা এখন আমার পেন্ডিং এর হিসাব থেকে বাদ চলে যাবে। তার মানে আমার টোটাল যে 10 ইউনিট আসার কথা ছিল, ওর মধ্যে 5 ইউনিট চলে আসছে এবং আমরা এটা রিসিটে বসাই দিছি। তাহলে হাতে আছে আর 5 ইউনিট, সেই 5 ইউনিটকে আমরা এখানে অ্যাকাউন্টিং করতেছি হচ্ছে এই যে ওপেনিং স্টক অন অর্ডার হিসাবে, ঠিক আছে? এই জিনিসটা না বুঝলে আরেকবার একটু রিমাইন্ড করে দেখেন, মানে আমার তো 10 ইউনিট টোটাল অর্ডার হয়েছিল, এর মধ্যে 5 আমি অলরেডি আজকে রিসিভ করে ফেলছি, এবং তাহলে আমার বাকি আছে 5। সেই 5 আমার ওপেনিং স্টক অন অর্ডার। সো 5 আর 2 হয় 7, যেটা হচ্ছে আমার ইয়ার চাইতে 8-এর চাইতে ছোট। সো হিসাব অনুযায়ী আমি এখন 5টা বই তাইলে আবার অর্ডার দিব, আজকে এই যে দিছি, আরেকটা বই অর্ডার দিলাম।
তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 10। ঠিক আছে, ফাইন, ভালো কথা। এখন তো এই হচ্ছে কাহিনী। তো এরপরে আবার 39, 39 হচ্ছে এই যে 2 এর মধ্যে পড়ছে, দেখেন এই যে এই রেঞ্জে পড়ছে। ঠিক আছে, 2। হ্যাঁ, সেলস তাহলে 2। আগের দিনের ক্লোজিং ইনভেন্টরি হয়ে গেছে পরের দিনের ওপেনিং ইনভেন্টরি। সেলস বসাইছি। আর রিসিট কিছু নাই, কারণ আমি কালকে একটা অর্ডার দিছি, ভালো কথা, সেটা আসবে আরো 2 দিন পরে। ঠিক আছে, সেটা আসবে আরো 2 দিন পরে। সো আজকে আমার কোনো রিসিভেবল নাই, সো এখানে 0। সো সেখান থেকে আমরা ক্লোজিং স্টকটা পাইছি 0 হয়ে গেছে। আর আগের দিনের ক্লোজিং স্টক ছিল হচ্ছে 10 ইউনিট, এবং আমি আবার অর্ডার দিছিলাম, সরি, হ্যাঁ, আগের দিনের ক্লোজিং ইউনিট ছিল 10, ক্লোজিং স্টক ছিল হচ্ছে 10 ইউনিট। কেমনে 10 ইউনিট? আগের 5 ইউনিট আসার কথা ছিল, এবং কালকে আমি আরো 5 ইউনিট অর্ডার দিছি। এই দুইটা মিলে 10 ইউনিট। সো এই পুরা 10 ইউনিট এখন আমার ওপেনিং স্টক অন অর্ডার হয়ে গেছে। এটা কি বোঝা গেছে? মানে আমার 2 দিন আগের একটা অর্ডার ছিল যেটা আসবে, এবং আমি গতকালকে আবার অর্ডার দিছি। সো দুইটা মিলাই এই 10 ইউনিট এখন আমার পেন্ডিং বা ওপেনিং স্টক অন অর্ডার হয়েছে। সো সো এই 0 আর 10 যোগ করলে হয় 0, যেটা 8-এর চাইতে বড় হওয়ার কারণে নিয়ম অনুযায়ী আমার আর আজকে কোনো বই অর্ডার দেওয়া লাগবে না। ওগুলোই আসুক আগে, আজকে আর নতুন কোনো অর্ডার দেওয়া লাগবে না। তাহলে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 10 + 0 = 10। ঠিক আছে, ফাইন। তাইলে আমাদের সিমুলেশন তো করে যাচ্ছি, একটু মনে রাখা লাগবে যে কবে কবে বইটই অর্ডার দিছিলাম। এই যে দেখেন, একটা বই অর্ডার ছিল, এটা কিন্তু এখনো আসে নাই। এটা কবে আসবে? এটা কালকে আসবে। এখন কালকে চলে আসছে, এই যে 16 তারিখ, সরি 16 তারিখ না, 16 নাম্বার। এটা পড়ছে হচ্ছে 2 এর মধ্যে, তাহলে সেলস হইলো, ওপেনিং স্টক হইলো এই যে 0 এখানে আসছে। রিসিট হচ্ছে, ও রিসিট কোথা থেকে আসলো? এই যে ওই যে বললাম মনে রাখতে হবে। এই 2 দিন আগের এই যে এই অর্ডার ছিল, এটা এই যে আজকে এসে দেখেন এইখানে ইয়া হয়েছে। ঠিক আছে, আজকে অর্ডার চলে আসছে, রিসিভ করছি আমি, সো রিসিটের ঘরে বসাই দিছি 5। তাহলে ক্লোজিং স্টক থাকে হচ্ছে 5 + 0 - 2 = 3। আর আগের দিনের অর্ডার কত ছিল? আগের দিনের আউটস্ট্যান্ডিং অর্ডার ছিল হচ্ছে 10 ইউনিট, তার মধ্যে ওই যে আগের মতো আবার 5 ইউনিট আমি আজকে রিসিভ করে ফেলছি, ওটাকে এই পাশে বসাই দিছি, তাহলে হাতে আছে আর 5। সেই 5 আমি এখন আমার পেন্ডিং বা ওপেনিং স্টক অন অর্ডার হিসেবে অ্যাকনলেজ করলাম। খুবই ভালো কথা। তাইলে 5 আর 3 হয় 8। যেই 8 8-এর সমান হওয়ার কারণে নিয়ম অনুযায়ী আমার আর আজকে কোনো বই অর্ডার করা লাগবে না। ভালো কথা। অর্ডার যেহেতু করা লাগবে না, সো আমার ইয়া হচ্ছে 0। নতুন করে অর্ডার দেওয়া লাগতেছে না, তাহলে এখানে 0। তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 5 + 0 = 5। মানে ক্লোজিং স্টক অন অর্ডার, নট ইনভেন্টরি। এটা একটু খেয়াল রাখতে হবে। দেন একইভাবে 13 নাম্বারের জন্য 13 নাম্বার পড়ছে হচ্ছে মানে একটা ডিমান্ডে, বা ডিমান্ড হচ্ছে 13-র জন্য ডিমান্ড হলো 1 বা সেলস হলো 1। ক্লোজিং ইনভেন্টরি হয়ে গেছে পরের দিনের ওপেনিং ইনভেন্টরি। তারপরে হচ্ছে, ও, এই রিসিট থেকে আসলো? ওই যে 5 ইউনিট আমার আগের দিনের আসার কথা ছিল, এই যে এই 5 ইউনিট আমার আগের দিনের আসার কথা ছিল, সেইটা আজকে এই যে এসে পৌঁছাইছে। আমি এটাকে রিসিটের মধ্যে অ্যাকনলেজ করছি। করার ফলে আমার দেখেন তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা হয়েছে বা ক্লোজিং স্টকটা হয়েছে হচ্ছে মানে 3 + 5 - 1 = 7। 7 হওয়ার কারণে 7 তো হয়েছে। এইবার আমার হচ্ছে এই যে ওপেনিং স্টক অন অর্ডার বা অর্ডার আউটস্ট্যান্ডিং কত? 0। কেমনে 0? কারণ আমার যে ওই যে গতকালকে দিনে 5টা আসার কথা ছিল, সেই 5টা আজকে অলরেডি চলে আসছে, যেটাকে আমরা রিসিটের ঘরে অ্যাকাউন্ট করে ফেলছি। দেন তাইলে আমার পেন্ডিং কোনো অর্ডার নাই। দ্যাট মিনস এটা হচ্ছে 0। সো 7 + 0 = 7। তো 8-এর চাইতে ছোট হওয়ার কারণে দোকানদার আজকে আবার অর্ডার দিবে, 5টা ইউনিট দিলে অর্ডার। তাহলে এখন আপনার ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে এটা যেহেতু কিছু নাই, বা ক্লোজিং স্টক হচ্ছে এটা যেহেতু কিছু নাই, তাহলে 0 + 5 = 5। এই 5 হচ্ছে আমার এখন পেন্ডিং অর্ডার। তাহলে আবার আসেন 73, এই 73 পড়ছে হচ্ছে এই যে ডিমান্ড হলো 3। তো সেটার জন্য ওপেনিং ইনভেন্টরি 7, ওই যে ওইটা 7। আর আজকের দিনে যেহেতু কিছু আসার কথা না, কজ আমি অর্ডার দিলাম কালকে, সেটা আসবে আরো 2 দিন পর। সো আজকে কোনো রিসিট হবে না। তাহলে ক্লোজিং ইনভেন্টরি হয় হচ্ছে 7 থেকে 3 বিয়োগ দিলে 4। এখন আহ তাহলে আমার আউটস্ট্যান্ডিং বা পেন্ডিং অর্ডার আছে কত? 5। কালকে আমি অর্ডার দিছি এই যে 5। সেটাকে আজকে আমি একদম শুরুতে ওই ওপেনিং স্টক বাই অর্ডার হিসেবে অ্যাকনলেজ করলাম। আর যেহেতু 5 আর 4 যোগ করলে 9 হয়, যেটা 8-এর চেয়ে বড়, সো দোকানদারের আজকে আর নতুন করে অর্ডার দেওয়ার কিছু নাই। দ্যাট মিনস অর্ডার কোয়ান্টিটি এখানে 0। সো 5 + 0 করলে তার ক্লোজিং ইনভেন্টরিটা চলে আসে হচ্ছে 5। সো আমাদেরকে 10টা সিমুলেশন দেখাইতে বলা হয়েছিল, এবং 10টার জন্যই ডেটা দেওয়া ছিল, এই জন্য আমরা 10টা করছি। সো আগের দিনের যে এই যে 5টা বই অর্ডার দিল, সেটা আদৌ এসে পৌঁছাইলো কিনা, নাকি জাহাজ ডুবে গেল, সেটা আমাদের এখান থেকে বের করা সম্ভব না। আমাদের কাজ ভাই অ্যাকাউন্টিং করা, আমাদের কাজ হচ্ছে এখানে শেষ। ঠিক আছে, খুবই ভালো কথা। তো মোটামুটি ঝামেলার জায়গা শেষ হয়ে গেছে। এবার শুধু ছোট ছোট ক্যালকুলেশন কিছু আছে। ছোট ছোট ক্যালকুলেশন হচ্ছে, দেখেন কোশ্চেনে যদি ব্যাক করি আমরা, কোশ্চেনের মধ্যে দেখতেছি কি,
কোয়েশ্চেনের মধ্যে এখানে যে কোয়েশ্চেনে বলছে যে এই দোকানের দুই ধরনের খরচ আছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অর্ডারিং কস্ট, আর একটা হচ্ছে ক্যারিং কস্ট। অর্ডারিং কস্ট মানে প্রত্যেক অর্ডারে তার যত করে টাকা দিতে হয়। ঠিক আছে, প্রত্যেক অর্ডারে ওর 10 রুপি করে দিতে হয়। এখন প্রত্যেক অর্ডারে ও তো 5টা করে বই অর্ডার দিচ্ছে, কিন্তু ওকে 5টা বইয়ের জন্য আলাদা আলাদা পে করতে হচ্ছে না। ও 5টার যে একটা বাল্ক অর্ডার দিতেছে, এই 5টার পেমেন্ট হচ্ছে 10 টাকা। মানে বোঝা গেছে, মানে ও যে 5টা করে একটা একবার করে অর্ডার দিচ্ছে, ওর বইয়ের বই প্রতি টাকা পে করা লাগতেছে না, বরং ওর অর্ডার প্রতি টাকা পে করা লাগতেছে। অর্থাৎ একবার অর্ডার দিলে 5টা বই অর্ডার দিক আর যাই দিক, একবার অর্ডার দিলে ওর 10 টাকা করে দিতে হয়। এটাই হচ্ছে ওর অর্ডারিং কস্ট। আর ক্যারিং কস্ট হচ্ছে ওই যে ধরেন একদিন রাত্রের বেলা বইগুলা চলে আসলো, মানে অর্ডারের বইগুলা চলে আসলো, ও হচ্ছে ওইটা যে রাখতেছে, ওই বইগুলা যে ইনভেন্টরিতে ও রাখতেছে, এই রাখার কস্ট হচ্ছে বই প্রতি হিসাব হয়। এই যে দেখেন পার বুকে 0.05 রুপি করে দিতে হয়। তাইলে ওর ইনভেন্টরিতে যতগুলা বই চলে আসবে, ওই বইগুলো রাখা বাবদ পার বই তাকে 0.05 টাকা বা রুপি করে দিতে হবে। এই হইলো হিসাব। এখন এখন এইখান থেকে আমরা, ওর তো যেহেতু দুইটা কস্ট, তো এই দুইটা কস্ট মিলেই ওর দোকানের টোটাল কস্টটা এই ম্যাথের ক্ষেত্রে আসবে। সো টোটাল কস্ট হবে তাহলে এই অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। সো অর্ডারিং কস্ট কিভাবে ক্যালকুলেট করব আর ক্যারিং কস্ট কিভাবে ক্যালকুলেট করব, দেখেন ওখানে বলে দিছে যে হচ্ছে ওই প্রতিদিন দিনের শেষে হিসাব হবে, আর স্টকে কি পরিমাণ মালামাল আছে ওইটার উপর হিসাব করে হবে। সো এটা বলছিলাম যে আপাতত লাগবে না, পরে লাগবে, তো এখন সেই লাগার সময়টা চলে আসছে। সো তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, এই যে এখানে এই কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, এখন অর্ডারিং কস্ট মানে কি দেখেন তো, কয়বার অর্ডার দিছে একটু দেখি। ও কয়বার অর্ডার দিছে আসলে? এই দোকানদার অর্ডার দিছে হচ্ছে, দেখেন তো, এই যে আমরা এখন এই কলামটা বিবেচনা করবো অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ সে অ্যাকচুয়ালি কয়বার অর্ডার দিছে। একদম শুরুতে যখন আমরা হিসাব করছিলাম ওই সময় ওর একটা অর্ডার পেন্ডিং ছিল, ওইটা আমরা এই হিসাবের মধ্যে আনবো না, ওইটা আগের হিসাব আগে ছিল, ওটা বাদ। আমি দেখবো যে হচ্ছে দোকানদার কারেন্ট ডেইজে আমার এই হিসাবের মধ্যে কয়বার অর্ডার দিছে। দেখেন একবার অর্ডার দিছে, দুইবার অর্ডার দিছে, তিনবার অর্ডার দিছে, চারবার অর্ডার দিছে। চারবার অর্ডার দিছে, ঠিক আছে, একবার দুইবার তিনবার চারবার। তাহলে প্রতি অর্ডারে ওর যেহেতু 10 টাকা করে দেওয়া লাগে, তাহলে 4 অর্ডারে ওর দেওয়া লাগবে 40 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে ওর অর্ডারিং কস্ট। ভালো। আবার ক্যারিং কস্ট হচ্ছে যেই পরিমাণ ইয়া ওর হচ্ছে ইয়াতে থাকবে, মানে যেই পরিমাণ বই ওর হইলো ক্লোজিং স্টকে থাকবে, ওইটাই হচ্ছে ওর জন্য ইয়া কস্ট, কি বলে, ক্যারিং কস্ট। অর্থাৎ ওই যে যেটা বলছিলাম যে ক্লোজিং স্টক বলতে আমার দিন শেষে যে বইগুলো ইনভেন্টরিতে পড়ে থাকবে, ওই বইগুলোর জন্য পার বই আমার 0.05 রুপি করে দিতে হবে। তো এখন আমার এখানে টোটাল কত খরচ হয় এটা আমি হিসাব করবো। তাহলে দেখেন প্রথম দিন, মানে প্রথমে ছিল হচ্ছে 5টা বই, পরে ছিল 9টা বই, পরে ছিল 6টা বই, পরে ছিল 3টা বই, শূন্য শূন্য টূন্য বাদ, শূন্য হিসাব নাই। পরে ছিল 2টা বই, পরে ছিল আবার 3টা বই, পরে ছিল 7টা বই, পরে ছিল 4টা বই। এই যে দেখেন এভাবেই লেখছে 5টা বই, 9টা বই, 6টা বই, 3টা বই, 2টা বই, 3টা বই, 7টা বই, 4টা বই। তাহলে মোট এতগুলা বই আমার ওই ক্যারি করতে হয়েছে, অর্থাৎ এই কয়টা বইয়ের জন্য আমার কস্ট ইনকার হবে। তো কত করে ইনকার হবে পার বইয়ের জন্য? 0.05 রুপি। তাইলে এই 10টা বই, 10টাই তো মনে হয় নাকি, 1 2 3 4 5 6 7 8, 8টা বই, যে 8টা বইয়ের জন্য আমার হইলো কস্ট ইনকার হবে হইলো 19.5 রুপি। ঠিক আছে, সোজা হিসাব। তো এখন আমার টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে এই যে অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। তাহলে এখানে 40 রুপি ছিল আর এখানে 19.5, এখানে আসলে হচ্ছে 59.5 রুপি। হ্যাঁ, সো কস্ট ক্যালকুলেশন করার মাধ্যমে আমাদের এই ম্যাথটা শেষ হইলো। কিন্তু কথা হচ্ছে ম্যাথ শেষ হয় নাই, ম্যাথের কেবলমাত্র অর্ধেক পার্ট শেষ হয়েছে। মানে এই যে দেখেন আমরা এতক্ষণ সিমুলেশন করলাম হচ্ছে অপশন 1 এর জন্য, ওর তো আরেকটা অপশন আছে আছে না? এই যে দেখেন অপশন আরেকটা আছে, সেটা হচ্ছে এতক্ষণ বলতো কি যে ওই ক্লোজিং স্টক আর আউটস্ট্যান্ডিং অর্ডার মিলে যদি 8-এর কম হয় তাহলে সে 5টা বই অর্ডার করবে, যেটার জন্য আমরা এই যে এতক্ষণ ধরে সিমুলেশন করলাম এত কষ্ট করে। আবার আরেকটা অপশন ওর হাতে আছে যে এই সেম কাহিনীর জন্য, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, সরি, মানে হচ্ছে আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে বিগিনিং স্টক, এটা আমি পরে বলতেছি। মানে এখানে তো 8টা বই ছিল, যে হচ্ছে অর ক্লোজিং স্টক আর হইলো গিয়া আউটস্ট্যান্ডিং অর্ডার মিলে যদি 8-এর কম হয় তাহলে ইদার সে 5টা বই অর্ডার করবে, আর ইদার সে 8টা বই অর্ডার করবে। সো 5-এর জন্য আমরা সিমুলেশন করছি, এবার 8-এর জন্য সিমুলেশন করতে হবে। এটা করব, করার আগে একটা ইয়া দেখি, সেটা হচ্ছে যে ওই কোশ্চেনে দেখেন বলছে হচ্ছে এই যে ইনভেন্টরি এট দ্য বিগিনিং অফ দ্য ডে, কিন্তু আমরা এখানে ক্লোজিং স্টকটা নিলাম কেন?
এর কারণ হচ্ছে ওই যে আমরা বলি না যে অনেক সময় দোকানে, ধরেন কথার কথা, দোকানদার রাত্রে দোকান টোকান বন্ধ করে বাসায় গেছে। তো এখন আমরা কেউ একজন দোকানদারের কল দিলাম, কল দিয়া বললাম যে হচ্ছে যে ভাই, আহ আমার জন্য এই বইটা 3 কপি একটু কালকে আলাদা করে রাখেন, আমি দিনের বেলা গিয়ে নিয়ে আসবো। তো দোকানদার দিনের শুরুতে যখন ওর ইনভেন্টরি হিসাব করতেছে, বিগিনিং ইনভেন্টরি, সে তখন ওই যেই, ধরেন এই যে এখানে 3টা বই আজকে সেল হওয়ার কথা, তো ওই 3টা বই সে আলাদা করে রাখতেছে। ঠিক আছে, সে যখন বিগিনিং ইনভেন্টরিটাই হিসাব করতেছে, যে 8 ছিল, 8-এর থেকে 3 সে অলরেডি বাদ দিয়ে দিছে, বাদ দেওয়ার ফলে আছে হচ্ছে 5। এই 5টা আমার ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে, সে এটা এস্টিমেট করছে যে হ্যাঁ, এই 3টা বই সরাই দিলে তাহলে আজকে আমার ক্লোজিং ইনভেন্টরি হলো 5টা। বাট এই জিনিসটাকেই আমরা যখন হচ্ছে ওই যে অর্ডার দেওয়া নেওয়া হিসাবে ইয়া করব, তখন এইটাকেই আমরা এই ক্লোজিং স্টক যে জিনিসটা, ওটাকেই মানে ওয়ান টাইপ অফ বিগিনিং ইনভেন্টরি হিসেবে ধরবো। ঠিক আছে, দেখেন সলিউশনে এইভাবেই করছে, যে যদিও এখানে বিগিনিং ইনভেন্টরি ধরছে, বাট ওই বিগিনিং ইনভেন্টরি থেকে সেলস বাদ দিছে, আর রিসিপ্ট যদি কোনোটা যোগ হয় সেটাও যোগ করে যে ক্লোজিং ইনভেন্টরিটা থাকে সেটা নিয়েই ক্যালকুলেশন করছে। ঠিক আছে, কোশ্চেনের এই মার্কাসটা অ্যাকচুয়ালি একটু বুঝতে হবে। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, আমাদের প্রথম সিমুলেশন ডান, 5টা বইয়েরটা শেষ। একইভাবে সেম প্রসেস, আমাদের এই যে প্রবাবিলিটি বের করা আছে, আর বের করা লাগবে না। এই প্রবাবিলিটি ধরে আমি এখন এই অপশন বি যেটা, অর্থাৎ 8টা বই অর্ডার দিবে কি দিবে না, সেটা এই সেম প্রসেসে করব। করার পরে দেখবো যে কয়টা অর্ডার দিছে, যতগুলা অর্ডার দিবে ওই প্রতি অর্ডার প্রতি তার হলো 10 টাকা করে ইনকার হবে। তাইলে ওইভাবে আমি পাবো হচ্ছে আমার অর্ডারিং কস্ট। একইভাবে ওর ক্লোজিং ইনভেন্টরিতে বা ক্লোজিং স্টকের মধ্যে যতগুলা বই ছিল, সবগুলা বইয়ের জন্য পার বইয়ে 0.05 রুপি হিসাব করে আমার যতটা কস্ট আসবে সেটা হবে আমার ক্যারিং কস্ট। তাহলে ওই অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট যোগ করে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল কস্ট। সেই টোটাল কস্ট আমরা যদি দেখি যে হচ্ছে এই 59.5, অর্থাৎ অপশন এর টোটাল কস্টের চাইতে বেশি আসছে, তাহলে আমার যেহেতু কস্ট নিয়ে কাজ করতেছি, আমার যেটাতে কস্ট কম সেটাই আমার লাভ, বা সেই ডিসিশনটা আমি নিব। সো ওই দুইটা, এই মানে এই 59.5 তো আসলে অপশন এ থেকে, এখন অপশন বি থেকে যেটা আসে সেটা যদি আমার, মানে এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হয় আমি কস্টের জন্য ওইটাই নিব। ঠিক আছে, সো দেখেন বইয়ের মধ্যে সলিউশন দেওয়া আছে, সেম প্রসেস। ঠিক আছে, এই যে এখানে করা আছে সেম প্রসেস। ওই যে দেখেন অর্ডারিং কস্ট বের করছে। হ্যাঁ, এই যে দেখেন 3টা অর্ডার দিছিল, একটা দুইটা তিনটা, 1 2 3, 3টা অর্ডার দিয়া তাহলে অর্ডারিং কস্ট আসতেছে 10 টাকা করে, 30 টাকা। আর ক্লোজিং স্টক দেখেন এই যে যে এখানে ছিল, কোথায়, এই যে 8+5+9+6+3, এই যে না না না, সরি সরি, এই যে এইটা এইটা 5+9+6+3, 5+9+6+3, এই যে এভাবে করে করে 45টা বুক, 45টা বইয়ের জন্য 0.05 টাকা করে করে এই যে ধরছে হচ্ছে এই যে 22.5 টাকা আসে। ঠিক আছে, 22.5 টাকা আসে। তাইলে টোটাল যোগ করলে হয় হচ্ছে 52.5 টাকা। আগের বার আসছিল হচ্ছে 59.5 টাকা, এই যে 59.5 টাকা। তার মানে কম কোনটা? তো আমি দেখতেছি এই যে অপশন বি তে আমার কম খরচ আসতেছে। সো দ্যাট মিন্স দোকানদার অপশন বি টাই চয়েস করবে। এই যে দেখেন অপশন বি চয়েস করবে। তো এই হইলো অঙ্ক। তো অঙ্কের প্রসেস হচ্ছে মোটামুটি সোজা, কিন্তু অত্যন্ত মাথা ঘোরানো জিনিস, একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। আহ এই হচ্ছে কাহিনী। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন কোশ্চেনের মধ্যে এই যে 0.05 লেখছে প্রতি বইয়ের মধ্যে, কিন্তু ওরা ক্যালকুলেশনের সময় করছে হচ্ছে 0.5 ধরে। এই যে দেখেন 0.5 ধরে করছে, রাইট? হ্যাঁ, 0.5, 0.5। সো এটা বিষয় না, কোশ্চেনের যেটা দেওয়া থাকে ওটা দিয়ে গুণ করবে, বইয়ের মধ্যে ভুল থাকলে থাকলো, ঠিক থাকলেও থাকলো, সমস্যা নেই। মানে প্রসেস হচ্ছে এই। ঠিক আছে, প্রসেসকে কঠিন মনে করলে কঠিন, সহজ মনে করলে সহজ। তো এই আর কি। সো দ্যাট ওয়াজ অল। তো হ্যাঁ,